সকাল থেকেই বিচ্ছিরি বৃষ্টি শুরু হয়েছে। আজ বিকেলের আগে থামবে বলে একদম মনে হয় না। বসে বসে ভাবছি অনেকদিন তো হয়ে গেল কিশোরী আর এদিকে আসেনি, এবং আমাদেরও আর তারানাথের বাড়ি যাওয়া হয়নি। মনটা বড্ড ব্যাকুল হয়ে পড়ল তারানাথের গৃহে যাবার জন্য। এমন বৃষ্টিমুখরিত পরিবেশে যেন তারানাথের গল্প প্রাণ পায়। তারানাথের বলা কাহিনী যে কতখানি বিশ্বাসযোগ্য তা আমি নিজেও জানি না, তবে মানুষটির সেই গল্প বলার মধ্যে এমন একটা ব্যাপার রয়েছে যাতে বারে বারে মুগ্ধ হতে হয় আমাদের। তারানাথের বলা গা ছমছমে কাহিনী শুনে আমাদের যেমন প্রচণ্ড ভয়ে শরীরে কাঁটা দিয়ে ওঠে, আবার ঠিক তেমনই কোনো কোনো গল্প শুনে অগাধ ভক্তিতে নিজের অজান্তেই অশ্রু বাড়ি গড়িয়ে পড়ে চোখ দিয়ে। শ্রাবণের এমন মিশমিশে কালো মেঘ সাথে বৃষ্টি পরিবেশটাকে বড় শীতল করে তুলেছে। মাঝে মধ্যে ঝোড়ো বাতাস এসে তছনছ করে দিচ্ছে সকল কিছু। সমগ্র গগন জুড়ে মেঘের অবাধ আনাগোনার জন্য দিনের আলো পরিমাণে আজ খুবই কম। খিচুড়ি, আলুর দম আর বেগুন ভাজা খেয়ে কি করব ভাবছি। এমন আবহে যেন কোনো কাজেই সঠিকভাবে মন বসানো যায় না। ঠিক এইরূপ অবস্থায় হঠাৎ দেখি দরজায় খটখট করে কড়া নাড়ার শব্দ হলো, আর সেই শব্দের পিছন পিছন শোনা গেল কিশোরীর গলা। ঘরের দরজা খুলতেই মুখ বাড়িয়ে কিশোরী হাসতে হাসতে বলল, কি হে, এমন বাদলার দিনে ঘরে বসে বসে তোমার সময় কাটছে ভাইয়া? আমি মুখ বেজার করে বললাম, না হে কিশোরী, সময় যেন এগোতেই চাইছে না। আরে সেই জন্যই তো আজ একবার ভেবেছি তারানাথের বাড়িমুখ হব। কি হে, নতুন কোনো জমজমাট গল্পের আশায় মটলেনে তো একবার যাওয়াই যায় নাকি? অবশ্যই যাওয়া যায়। আরে কথাটা তো তুমি নেহাত মন্দ বলনি। অনেকদিন হলো যাওয়া হয়নি মটলেনের ওই পরিচিত বাড়িটাতে। চলো একবার ঘুরেই আসা যাক। দাঁড়াও ভাইয়া, ছাতাগুলো বের করে আনি, যা বৃষ্টি নামছে ক্ষণে ক্ষণে, তাতে ছাতা না নিয়ে বের হলে ভারী মুশকিলে পড়তে হবে। এই বলে আমি তৈরি হয়ে নিলাম। তারপর দুজনে মিলে বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। মোড়ের মাথায় আসতেই একখানি টানা রিক্সা পেয়ে গেলুম। টানা রিক্সায় করে যেতে যেতে মাঝে একবার নেমে দোকান থেকে এক প্যাকেট পালসিং শো কিনে নিলাম। ধূমপানে তৃপ্তি না এলে আবার তারানাথের গল্প বলায় ঠিক মন বসে না। এই জিনিস আমি এতদিনে ঠিকই বুঝেছি। যতক্ষণ সে গল্প বলে ততক্ষণ কেউ কোনো কথা জিজ্ঞেস করতেই পারে না, একমাত্র কিশোরী ব্যতীত। কারণ এই কিশোরীর ধৈর্য বরাবরই বড় কম। গল্পের মধ্যে বলার গুণে এমন রোমাঞ্চ নিয়ে আসে তারানাথ যে আমরা বশীভূতের মতন বসে থাকি কেবল। এই সব ভাবতে ভাবতেই তারানাথের বাড়ি পৌঁছে গেলাম। বাড়ির দরজা আজ খোলাই ছিল। সোজা ভেতরে ঢুকে এলাম দুজনে। সেইখানে পৌঁছে দেখি আর এক কাণ্ড। আমাদের দিকে তারানাথ প্রাণবন্ত হাসি উপহার দিয়ে বলে উঠল, আমি অনেকক্ষণ ধরেই তোমাদের দুজনের কথাই ভাবছিলাম যে এমন বৃষ্টি বাদলায় গল্প শোনার সুযোগ তোমরা আজ হাতছাড়া করবে নাকি। যাক, তোমরা এসেছো দেখে বেশ আনন্দিত হলাম। এসো এসো, দাওয়া উঠে এসো। উঠানে আর কতক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকবে? অনেকদিন পর আবার এলে তোমরা, এসো এসো এসো। কিশোরী আগে ভাগে সিগারেটের প্যাকেটটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন ঠাকুর মশাই, কয়েকটা সুখ টান দিয়ে বেশ জমিয়ে একটা গল্প বলুন দেখি। ওহো, আর কতবার তোমাদের বলতে হবে যে আমি কোনো কিছু গল্প বলি না? ও সবই নিজ চোখে দেখা এক একটি ভয়াবহ বাস্তব ঘটনা। কিশোরীর কথায় তারানাথ ঠিক যতটা রেগে যায় আজ কিন্তু ততটা রাগল না। আমি এর থেকে পরিষ্কার বুঝলাম যে তার আজ মন অন্যান্য দিনের তুলনায় বেশ ভালো আছে। তারানাথের মন ভালো থাকার কারণটা অবশ্য পরে বোধগম্য হলো আমাদের। তারানাথ হাসি মুখে মেয়েকে ডাক দিল, চারি, চারিমা, ওমা, কয়েক পেলা চার চারটে মুড়ি মাখা দিয়ে যেত। যাই বাবা, একটু অপেক্ষা করো, আমি হাতের কাজটা সেরেই যাচ্ছি। খানিকক্ষণ পর চারি এক থালা মুড়ি এনে দিয়ে গেল তক্তার উপর, সাথে আবার লবণ, কাঁচা লঙ্কা, অঙ্কুরিত ছোলা, ভিজে আর মেঠো শশা। সেগুলো সদ্ব্যবহার করতে আরম্ভ করলাম আমরা।
মুড়ি চিবুতে চিবুতে ধুমায়িত উষ্ণ চায়ে ঠোঁট বসালাম। কিশোরী হঠাৎ বলল, আচ্ছা ঠাকুরমশাই, উনি কে? ওনাকে তো আপনার বাড়িতে এর আগে কখনো দেখিনি। কিশোরীর কথায় আমিও সামনের দিকে তাকাতেই দেখলাম প্রায় তারানাথেরই সমবয়স্ক এক সুপুরুষ তার গৃহ হতে বের হচ্ছে। কিশোরীর প্রশ্নের উত্তর দিল তারানাথ, আরে ও আমার বাল্যকালের পরম প্রিয় এক বন্ধু, বুঝলে? ও ছিল আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ এবং কাছের বন্ধুদের মধ্যে একজন। ওর নাম ইন্দু, ইন্দু ভূষণ। আরে ইন্দু, একবার ঠিক এদিকে আয় তো, আয় আয় আয়। তারানাথের কথায় তার বন্ধু এসে বলল তার ঠিক পাশে। কিশোরীর কৌতূহল বরাবরই বড্ড বেশি। সে নিজের অদম্য কৌতূহল আর কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারল না, মুখ ফুটে জিজ্ঞাসা করেই ফেলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনার এই বন্ধুটি কি করেন? ওকে তুমি একাধারে গুণিন বলতে পারো, আবার একাধারে কবিরাজও বলতেই পারো। আবার তন্ত্রবিদ্যায় কম বেশি জ্ঞান থাকার কারণে আমার মতো ওকে তান্ত্রিকও বলা যায়। আমি এই এতক্ষণে বুঝলাম যে কেন তারানাথের আজ মন এত প্রফুল্ল। বহুদিন পর বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ হলে মানুষ একটু একটু আবেগপ্রবণ হয়ে পড়ে, এটাই তো স্বাভাবিক। তারানাথের কথায় ইন্দুবাবু একটু রেগে গিয়ে কড়া সুরে বলেন, তোর মতো তান্ত্রিক না ভাই আমি। তন্ত্রের একটু আধটু দিক জানলেও তন্ত্রের প্রতি অগাধ জ্ঞান কিংবা তোর মতো অত শক্তি, দুটোর কোনোটাই আমার নিঃসন্দেহেই নেই। তবে প্রেতাত্মা ভর করলে বা কেউ অনিষ্ট করতে চাইলে আমি সেসব একটু আধটু রুখে দিতে জানি। বাহ, তবে তো দারুণ ব্যাপার। আজকে বরং আপনাদের একটা অভিজ্ঞতার কাহিনী শোনা। তোমাদের বলার মতো সেরকম ঘটনা একখানি আছে বটে, যেখানে তারানাথ আর আমি দুজনে একসাথে ছিলাম। তবে সেটা তারানাথ আমার থেকেও ভালো বলতে পারবে, কারণ ও নিজে উপস্থিত ছিল সেই সময় গ্রামে। কিরে তারা, বলবি নাকি সেই অবিনাশের কাহিনীটা? এরা ব্যাপারটা ঠিক ভালোভাবে নেবে না রে বন্ধু। এমনিও এরা আমার বলা সত্য কাহিনী খুব একটা বিশ্বাস করে বলে তো আমার মনে হয় না। নিজেকে গল্প শোনার জন্যই ওরা আসে। কিশোরীর চাঁদপানা বদনে তারানাথ এবং তার বন্ধু ইন্দুবাবুর দিকে আরও দুটি সিগারেট এগিয়ে দিয়ে বলল, নিন, একটু মৌজ করে তামাক সেবন করুন তো দেখি। গল্পের আসর পুরো জমে যাবে, এই কয়ে দিলাম। তারানাথ হাতের শেষ হয়ে যাওয়া সিগারেটটা ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেল মালার মধ্যে গুজে দিয়ে কিশোরীর দেওয়া আরেকটা সিগারেট ধরিয়ে নিয়ে বেশ মজ করে টান দিল কয়েকটা। তারপর গল গল করে ধোয়া বের করলো মুখ দিয়ে। বিন্দুবাবুও সিগারেটে অগ্নিসংযোগ করল। বাইরে অবিশ্রান্ত বৃষ্টিপাতের মধ্যে কেমন যেন ঝাপসা হয়ে গেছে প্রকৃতি। মেঘের গর্জন যেন বধির করে দেওয়ার পক্ষে যথেষ্ট। তারানাথ নিজের সিগারেট সমাপ্ত করে তারপর বলতে শুরু করল, আমার তখন বয়স খুবই অল্প। আজ এখানে তো কাল ওখানে নানা সাধু সন্ন্যাসীর সঙ্গ নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। আর যখন খুব মন খারাপ হয় বাড়ির জন্য, নিজের গ্রামের জন্য, কিংবা মনটা হু হু করে ওঠে মায়ের মুখখানি দেখার জন্য, তখনই গৃহে ফিরে আসি। এমনই একবার, বুঝলে হ্যাঁ কিশোরী, বহুদিন পর গ্রামে ফিরছি। রাত্রিবেলায় আচমকা বলা নেই কওয়া নেই ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হলো, আর তার সাথে এক বিধ্বংসী হওয়ার ঘূর্ণিঝড়। গ্রামে ঢোকার ঠিক মুখেই মরমর শব্দ করে একটা বৃহৎ কদম গাছের অপরকার ডাল ভেঙে পড়লো সোজাসুজি আমার উপর। চোখের সামনে সমস্ত কিছু যেন কেমন ঘোলাটে হয়ে গেল।
ঈশ্বরের আশীর্বাদ ও কাল ভৈরবের অসীম করুণায় বিশেষ কোনো গুরুতর আঘাতের হাত থেকে আমি বেঁচে গিয়েছিলাম। অজ্ঞান অবস্থায় আমায় উদ্ধার করেছিল আমাদের গায়ের কটা ছেলেপুলের দল। তারা একেবারে আমাকে এই হিন্দুর কাছেই নিয়ে গিয়েছিল। হিন্দু আমাকে দেখে বেশ কয়েকটা গাছগাছালি বাটা খাইয়ে দিল ও ক্ষতস্থানে প্রলেপ লাগিয়ে দিল। সুস্থ বোধ করতেই আমি আমার ঘরে ফিরে এলাম। হিন্দু আমার সঙ্গে আমার ঘরে এলো। তারপর তারপর কি হলো ঠাকুরমশাই? কি আবার হবে, আমাকে দেখে পরিবারের সকলে যেমন একদিকে আনন্দে আত্মহারা হয়ে পড়ল, আবার ঠিক তেমনি অন্যদিকে আমার গায়ে আঘাত দেখে এবারে চিন্তিত হয়ে পড়ল। কিন্তু পরিবারের সকলকে শান্ত করে বলল, তোমরা কোনো চিন্তা করো না, আমি ওকে ওষুধ খাইয়ে দিয়েছি। তারানাথের গায়ের যাবতীয় চোট কিছুদিনের মধ্যেই সেরে যাবে, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। সত্যি ইন্দুর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তারা, এবার কিন্তু তুই আমার একটু বেশি বেশি প্রশংসা করে ফেলছিস ভাই। আরে না না, একদম বেশি প্রশংসা করছি না রে। যাহার দিবালোকের মতো সত্য সেই কইছি। উপকারীর উপকার স্বীকার করতে আপত্তি কোথায়? হ্যাঁ, কিশোরীর বরাবরই ধৈর্য বড় কম। তারানাথ আর ইন্দুবাবু গল্প বলা থেকে বেরিয়ে পড়ে তারা তাদের নিজেদের মতো কথোপকথনে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছে দেখে সে আর থাকতে না পেরে বলে উঠল, আগে ঠাকুরমশাই তারপরের ঘটনা বলুন। হ্যাঁ হ্যাঁ, সেই কথাই বলি, শোনো তবে। আসলে কি বলতো, বহুকাল পর আমার দুই বন্ধু মিলিত হয়েছি তো, তাই বহু পুরাতন কথা মনে পড়ে যাচ্ছে। মনের মধ্যে মলিন হয়ে যাওয়া স্মৃতিও যেন আজ ডানা মেলে উড়ে আসতে চাইছে বর্তমান সময়। চলো আর বেশি কথা না বাড়িয়ে বরং ইন্দুর সাথে মিলে যে মানুষরূপী শয়তান তান্ত্রিককে আমরা শায়েস্তা করে তাকে সৎ পথে ফিরিয়ে এনেছিল, সেই কথাটাই আজ তোমাদের বলতে হবে। এই বলে তারানাথ ডাক দিল, চারিমা, আর চা কাপ চা করে দিয়ে যা দেখি মা। চারই বাবার কথা মতো খানিকক্ষণের মধ্যে চারজনের জন্য 4 কাপ চা দিয়ে গেল। তারানাথ চায়ের কাপে চুমুক দিয়ে গলাটা ঝেড়ে নিয়ে ফের বলা শুরু করল, একদিন রবিবার সকালে আমি ইন্দুর বৈঠকখানায় বসে আছি। ইন্দু রোগী দেখছে আর ওষুধ বোতলে ভরে ভরে দিচ্ছে। বেশ কয়েকজন রোগী দেখার পর একটা রোগীকে দেখে কেমন জানি লাগলো আমার। তাকেই প্রথমবার দেখেই বেশ অস্বাভাবিক ঠেকলো। অনেকক্ষণ থেকে আমার সন্দেহ হচ্ছিল যে তার সাথে অশুভ কিছু ঘটেছে। আমি তো আগে ভাগেই বলেছি যে আমি কোন অশুভ জিনিস বা ইঙ্গিত খুব আগে থেকেই বুঝতে পারি। একটা অদ্ভুত কালো ছায়া আমি দেখতে পাই সেই বিপদগ্রস্ত মানুষটির চারপাশে। ইন্দুকে আমি নিচু স্বরে বললাম, এই ইন্দু, তোর ওই রোগীটাকে একবার আমার কাছে ডাকতো। আমার কথা মতো ইন্দু ডাকলো তাকে। সে আসতেই দেখি তার জামাহীন খালি গায়ে কালো কালো ছোপ। সেগুলো শুধু আমি দেখতে পাচ্ছি না। এরপর যে জিনিসটা আমার চোখে পড়ল তাতে আমার গা ঘিন ঘিন করে উঠল। লোকটির পায়ের কাছে একটা বিশ্রী রকমের বেশ অনেকটা জায়গা জুড়ে বড় সড়ো দগদগে ঘা আছে, যেটা থেকে বদ রক্ত নিঃসৃত হচ্ছে এবং এক বিশ্রী কটু গন্ধ বের হচ্ছে। ইন্দু নয়। এবার আমি তাকে বসতে বলে প্রশ্ন করলাম, আরে তুমি আগে বসো তো এখানে। তা বলো, তোমার নাম কি হে? হ্যাঁ, আর পায়ে এমন ঘায়ের সৃষ্টি হলো কি করে? আগে এই অধমের নাম বটকেশ্বর। জানি না বাপি চর্মরোগের হেতু কি, ঘা যেন সারতেই চায় না।
ইন্দু নানা রকম ওষুধ গাছগাছালি বাটার প্রলেপ লাগিয়েও কোনো ফল হয়নি। আগে বেশ কয়েকবার ইন্দুকে দেখিয়ে পথ্য ওষুধ খেয়ে সেরে গিয়েও ঘা কান কিন্তু ফের গেজিয়ে উঠেছে কিছুদিন যেতে না যেতেই। ইন্দু, তুই বরং বটকেশ্বর বাবুকে সাময়িক কিছুদিনের জন্য ঔষধ দিয়ে দে, তারপর আমি দেখছি ব্যাপারটা কেমন। কিন্তু যতটা সহজ ভাবছিস ততটা সহজ নয় কিন্তু এই বিষয়টা, তা আশা করি তুই নিজেও বুঝেছিস। ইন্দুও দেখলাম বেশ চিন্তিত হয়ে পড়েছে। বটকেশ্বর ঔষধ নিয়ে চলে যেতেই হঠাৎ দেখি একজন পরিকি মুড়ি ভাবে ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ইন্দুদা, ইন্দুদা, ভিতরে আসবো? হ্যাঁ অবশ্যই, ভিতরে এসো। বলো, এত অস্থির বা উদ্বিগ্ন দেখাচ্ছে কেন তোমাকে? কি হয়েছে, এটা কি? আমাদের বাছুরটা দুধ খেতে পারছে না দাদা। হঠাৎ করে কাল অবধি যে বাছুর একেবারে সুস্থ স্বাভাবিক ছিল, আজ তার এমন আচমকা কি হলো বলো তো দেখি। গরুর বাটে দুধ আছে কিন্তু বেচারি একদম খেতে পাচ্ছে না। ইন্দু চিন্তিত গলায় জিজ্ঞাসা করলো, ও মা, সে কি কথা? তাহলে নিশ্চয়ই তোর গরুর শরীর বিগড়েছে। আমি বললাম, তাই তো মনে হচ্ছে রে ইন্দু, তবে বাছুরটিকে নিজে চোখে না দেখা পর্যন্ত ঠিক আমি কিছুই বলতে পারছি না এই মুহূর্তে। আচ্ছা, তুই বরং বাছুরটাকে এখানে নিয়ে আসতে বল একবার, কেমন? আমার কথা মতো বাছুরটাকে আনা হলো বিন্দুর বাড়িতে। বাছুরটা আসতেই কেমন একটা বুটকা আঁশটে গন্ধ আমার নাকে এলো। এই গন্ধ যে মোটেও মঙ্গলজনক নয় তা বুঝতে আমার আর বাকি রইল না। আমার মনের মধ্যে সেই অশুভ ইঙ্গিত আবার ফিরে এলো পুনরায়। আমি উপলব্ধি করলাম যে এখানে সবকিছু মোটেও ঠিক নেই। এই সুন্দর স্বাভাবিকতার মাঝেই কোনো গভীর অস্বাভাবিকতা লুকিয়ে আছে। সেই অস্বাভাবিকতাকেই খুঁজে বের করতে হবে আমাদের, না হলে আরো অমঙ্গলময় ঘটনা একের পর এক ঘটতেই থাকবে। আমার কেমন জানি দুটো ঘটনার পিছনে একটাই কারণ আছে বলে বারবার মনে হচ্ছিল। সেটা আমি ইন্দুকে বললাম। ইন্দু ভয় পেয়ে গেল আমার কথা শুনে। সে আমার দিকে মুখ তুলে ফিস ফিস করে বলল, সে কি রে তারানাথ, তার মানে তুই বলতে চাইছিস এই দুটি ঘটনার পেছনে লুকিয়ে থাকা কারণ আদত একটাই? আমি তার কথায় সম্মতিসূচক ভাবে মাথা নাড়লাম। আমার তো তেমনটাই মনে হচ্ছে রে। আমি উপস্থিত সকলের দেহবন্ধন করে দিচ্ছি। কয়েকদিন পর অমাবস্যা আছে, ওই দিন রাত্রে দেখবো এর কি বিহিত করতে পারা যায়। তুই আমাকে একটু সময় দে, কেমন? এই বলে আমি ওই বাছুর আর প্রত্যেকের দেহ বন্ধন করে দিলাম। আদ্যের দেবতা বন্দ বন্দ নিরঞ্জন, ধর্মের বন্দনা করি মন্ত্রের কারণ। বন্দির জয় দুর্গা আমি হয়ে সাবধান, মনসা মাতায় বন্দি নাগের প্রধান। শিক্ষা দীক্ষা গুরু বন্দ ব্রহ্মার চরণ, যা হতে দেখিলাম আমি এ ত্রিভুবন। তিনবার জপ করে আমি ওদের শরীরে ফু দিয়ে দিলাম। অন্তত একদিনের জন্য শরীর বন্ধ থাকবে। কোন অশুভ শক্তি সামান্যতম প্রভাবও ফেলতে পারবে না। আর ক্ষতি করা তো দূরের কথা। ইন্দুকে একটু জল আনতে বলে তাতে মন্ত্র পাঠ করলাম। সেই পবিত্র জল দিয়ে দিলাম ওদের। সেটা ছাড়া আর অন্য কোনো জল যেন তারা স্পর্শ না করে এটাও বলে দিলাম। উপস্থিত রোগীর দল প্রণাম করে সেখান থেকে চলে গেল। তবে আমার মনের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি উদয় হলো তা হলো যে আমাদের গ্রামে এমন কোনো অপশক্তি আশ্রয় নিয়েছে যার কারণে সাধারণ মানুষ সহ পশু পাখিদের এই কঠিন রোগে পড়তে হচ্ছে। এই প্রশ্নের উত্তর আমাকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করতেই হবে, তা আমি দৃঢ় সংকল্প করলাম। ইন্দু আমাকে সান্ত্বনা দিয়ে পিঠে হাত রেখে বলল,
এত ভাবিস না রে তারা, সব ঠিক হয়ে যাবে। এই রোগের পিছনে লুকায়িত মূল কারণ আমরা নিশ্চয়ই জানতে পারবো। তুই শুধু ঈশ্বরের উপর ভরসা রাখ। সারাদিন আমার চিন্তায় চিন্তায় কাটলো। রবিবারের দুপুরে মধ্যাহ্ন ভোজনের বসতেই আমার চোখ কপালে উঠল। ইন্দুর গিন্নি বেশ জমিয়ে খান সাথে পদ রেঁধেছিল। সেগুলো সদ ব্যবহার করে দুজনেই তামাক টেনে বেরোলাম কিছু গাছগাছড়ার সন্ধানে। দুজনে তারকের দোকানে বসে বিড়ি আর চা খাচ্ছি। ঠিক এমন সময় কানে এলো পাশের বেঞ্চে বসে থাকা দুজন গ্রামের প্রবীণ বৃদ্ধ নিজেদের মধ্যে আলোচনা করছেন। ভাই, আজকাল অবিনাশকে দেখেছো? অবিনাশ? কেন, অবিনাশের আবার কি হলো হঠাৎ করে? আরে, তুমি খেয়াল করনি তাহলে? দেখো না, ও আর কারো চিকিৎসা করে না এই কদিন। চিকিৎসা বিদ্যা ছেড়ে সে তন্ত্রবিদ্যায় মনোনিবেশ করেছে। অবিনাশের বাড়ির চারপাশে বাসি ফুল, মরা মাছ, কাকের ছিন্ন মাথা, পশুর নাড়ি ভুড়ি, সিঁদুর মাখানো লেবু, ঝাঁটার কাঠিতে গাঁথা শকুনের পালক, রক্তাক্ত কাপড়, এছাড়াও আরো কত কি পড়ে থাকতে দেখা যাচ্ছে ইদানিং। বৃদ্ধের কথা শুনে আমার বুকটা ছেদ করে উঠল। এতক্ষণ ধরে তিনি যা যা বলে গেলেন তা শুনে আমি এটুকু হাড়ে হাড়ে বুঝলাম যে অবিনাশ কোনো অহিতকর অশুভ তন্ত্র খেলায় মেতেছে এবং যার পরিণাম স্বরূপ গ্রাম জুড়ে মড়কের সৃষ্টি হচ্ছে। আমার সম্বিত ফিরল অন্য বৃদ্ধের কথায়। হ্যাঁ হ্যাঁ, কথাটা আমার কানে এসেছিল বটে, যে অবিনাশ কি সব শক্তিশালী গুপ্ত সাধনা মন্ত্র এ সমস্ত কিছু করছে, পাখি ধরে ধরে কৌটোয় পুড়ে নিয়ে তাদের জ্যান্ত আগুনে পোড়াচ্ছে। আমি কথাটা কানে শুনলেও নিজের চোখে দেখিনি কখনো। আচ্ছা, তুমি কি কখনো নিজের চোখে এইসব কর্মকাণ্ড দেখেছো ওকে করতে? হঠাৎ করে কি এমন হলো যে ওকে তন্ত্রের পথে পা বাড়াতে হলো? জানি না কি সেই কারণ, তবে ভাই তা একটু একটু চোখে পড়েছে বটে। এই তো গত পরশু আমার নাতনি ওর বাড়ির সামনে দিয়ে এসে বলে মারাত্মক পেটের বেদনা শুরু হয়েছে। যদিও সে বেদনা আবার পরে সেরে গেছে, কিন্তু সে বেচারি এখনো আমাশয় রোগে খুব ভুগছে। আমি কান খাড়া করে শুনলাম সেই দুই প্রবীণদের কথোপকথন। তারপর তাদের অভিমুখে গিয়ে জিজ্ঞাসা করলাম, ও খুড়ো মশাই, তা এই অবিনাশটি কে গো? নতুন কোনো তান্ত্রিক এসেছে নাকি মোদের গ্রামে? আরে তারানাথ যে, আর বলো না বাবা, ও আসলে যে কি তা কেউ জানে না ঠিকঠাক ভাবে। কয়েক মাস আগে অবিনাশ সর্বপ্রথম গ্রামে এসেছিল। তখন সে জনসাধারণের জন্য চিকিৎসা করত, কিন্তু এখন আর চিকিৎসা করে না। যে একবার ওর চক্করে পড়েছে সে নির্ঘাত মরবে। তা লোকে ওর চক্করে পড়তে যাই বা কেন? আরে তারানাথ, আমাদের ইন্দু কবরেজ অনেক কঠিন রোগ ঠিক করে, একথা ধ্রুব সত্য। তবে সে রোগ সমূলে সারাতে অনেকটা সময় নেয়। এতে আমাদের উপকারী হয়, একেবারে ভিতর থেকে অসুখ সেরে যায়, কিন্তু তা বোঝে কজন বলো? অবিনাশের কাছে গেলে রোগী মোটামুটি একদিনের মধ্যেই সেরে ওঠে। এই তো এই রামুর পায়ে কাস্তে লেগে কেটে গেছিল কতটা, সেটা ইন্দু কবরেজ এক সপ্তাহ ধরে সারাতে পারলে না। কিন্তু অবিনাশ সেইটা দেখে একটা মন্তর পড়ে ওষুধ দিতেই এক বেলার মধ্যে ঘা শুকিয়ে গেল। কিন্তু রামুর তারপরই শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছিল। আরও সুস্থ সবল স্বাভাবিক ছেলেটার মতো আচমকা মানসিক বিকৃতি দেখা দিল। চায়ের দোকানে বসে থাকা শীর্ণকায় রামু প্রায় কাঁদো কাঁদো স্বরে বলল,
তোমরা একেবারে হক কথা বলেছ। ওই শয়তান অবিনাশের জন্যই আমার ছেলেটা অমন পাগলাটে হয়ে গেল গো। কি কুলক্ষণে যে আমি ওর দ্বারস্থ হয়েছিলাম তা স্বয়ং ঈশ্বরই জানেন। আমি এবং ইন্দু বেশিক্ষণ সেখানে আর বসলাম না। কিরকম একটা বিপদের আভাস পাচ্ছিল আমার হৃদয়। ঠিক, আমি জানি এই আভাস মোটেও মিথ্যা হওয়ার নয়। রাস্তায় আস্তে আস্তে ইন্দু আমায় বলল, অবিনাশ লোকটা সুবিধার নয় রে তারানাথ, মোটে সুবিধার নয়। হ্যাঁ রে, আমারও তো তেমনটাই মনে হচ্ছে। তোর কি মনে হয় ও রোগীদের কি রোগগুলো মন্ত্র বলে সাময়িক কবজা করে দিচ্ছে এবং পরবর্তীতে আরো ভয়ানক কোনো বিপদের মুখে ঠেলে দিচ্ছে তাদের ও ওদের সমগ্র পরিবারের মানুষজনকে? হ্যাঁ, তাছাড়া আবার কি ভাই, আমি জানি ও কেন এমনটা করছে। তুই জানিস? আচ্ছা বল তো শুনি, কি সেই কারণ? অবিনাশ চায় না যে এই গ্রামে আর কোনো কবিরাজ থাকুক, এতে তার ব্যবসায় লোকসান হবে। প্রথম কারণ এটা, আর দ্বিতীয় কারণটা হলো নিরীহ মানুষের সর্বনাশ করা। এবার আমি কোথায় যাই বল দেখি, এই ক্ষেত্রে আমার কি দোষ? চিন্তা করিস না ভাই, অন্যায়ের সাথে কোনোদিনও আপোষ করতে নেই, জানিস তো। আজ রাতে নিশ্চয়ই সাক্ষাৎ হবে সেই অবিনাশ তান্ত্রিকের সাথে, তখন দেখি ও কিভাবে বাঁচে আমার হাত থেকে। তুই চিন্তা করিস না। এইসব আলোচনা করতে করতে আমরা বাড়ি ফিরছিলাম। হঠাৎ দেখি একটা কুকুরছানা পথের ধারে আহত অবস্থায় শুয়ে আছে। ওকে দেখে আঁতকে উঠল ইন্দু। এ কি, এর এই হাল হলো কিভাবে? শরীরের চামড়া ভেদ করে পুঁজ রক্ত বেরিয়ে আসছে কেন? আরে ইন্দু, কি বুঝলি না? এসবই হলো ওই শয়তানটার কীর্তি রে। ও মানুষ নয়, সাক্ষাৎ আস্ত একখানা নরকের কীট। এইটুকু একটা বাচ্চা অবলা প্রাণী, তাকে ও রেহাই দেয়নি ওর ক্ষতিকর তন্ত্রবিদ্যার হাত থেকে। ছি 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 ছি। হে পরমেশ্বর, আপনি সমগ্র প্রাণীকুলকে রক্ষা করুন ওই শয়তান তান্ত্রিকের হাত থেকে। বাচ্চা কুকুরটার এমন কষ্ট দেখে করুণ সুরে ইন্দু বলল, ভাই, একে যাই হোক করে বাঁচা। বেচারা একদম উঠতে পারছে না রে, বোধহয় খিদেও পেয়েছে। আমারও কেমন দয়া হলো। আমি অদূরে পুকুর থেকে আঁচলা ভরে ইন্দুকে জল আনতে বললাম। সে জল আনতেই আমি তাতে দক্ষিণ হস্তের মধ্যমা অঙ্গুলি ডুবিয়ে পরমেশ্বরকে স্মরণ করে 3 বার উচ্চারণ করলাম, ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধং কুরু ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। এবার ওই পরিশুদ্ধ জল আঙুলে করে নিয়ে সেই কুকুরছানার চারিদিকে একটা ত্রিভুজ আঁকলাম, আর সেই ত্রিভুজটাকে বেষ্টন করে আর একটা চতুর্ভুজ। এবার করজোড়ে উচ্চ কণ্ঠে উচ্চারণ করলাম, ওম সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এইভাবে 1 বার বলার পর দেখি কুকুরছানাটা আস্তে আস্তে উঠে বসলো। তারপর আমাদের দিকেই পা টেনে টেনে ছুটে পড়ালো। আমি ইন্দুকে বললাম, নে, আর একটুও মন খারাপ করিস না। কুকুর শাবকটি এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আমাদের দেখে ভয় পেয়েছে হয়তো, তাই পালিয়েছে। সম্ভবত ওর শরীর থেকে আবেগ আর বাকশক্তি কেড়ে নিয়েছিল ওই অবিনাশ তান্ত্রিক। তার পরিবর্তে ভরে দিয়েছিল এক নিদারুণ যন্ত্রণা। যাই হোক, সেই কুকুরটা পলায়ন করতেই আমরাও বাড়ি ফিরে এলাম। এসে দুজনের দাওয়ায় বসে ভাবছি যে কি করে ওই শয়তানকে বশে আনা যায়। এমন সময় বাড়ির ভিতর থেকে তামাক সেজে দিয়ে গেল একজন। মাথায় একরাশ চিন্তা নিয়ে তামাকে টান দিলাম আমি।
আমাদের কাছে এসে হাজির হলো সেই বাছুরের মালিক, যার বাছুরের দেহ বন্ধন করে দিয়েছিলাম আমি। সে আমার পা জড়িয়ে ধরতেই আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, আহা, করছো কি? পা থেকে হাত সরাও কইছি। তোমরা না থাকলে বাছুরটারে আর প্রাণে বাঁচাতে পারতুম না। আমি ওরে বাড়ি নিয়ে গেলুম, আর যাবার পর থেকে ও মায়ের দুধ খেতে আরম্ভ করেছে। বাহ, এ তো দারুণ খবর। তা আর অন্য কোনো সমস্যা হয়েছে নাকি কিছু? না, আর কোনো সমস্যা হয়নি, তাই তো তোমাদের তড়িঘড়ি সব কাজ ফেলে ধন্যবাদ জানাতে এলুম। এই বলে এসে অন্যত্র চলে যাওয়ার উপক্রম হতেই আমি তাকে বললাম, শোনো তুমি তোমার হাতটা একবার মুঠি করো তো দেখি। আমি তার শরীরও ভালোভাবে বন্ধ করে দিলাম, যাতে তার শরীরে ওই তান্ত্রিকের কোনো প্রভাব না পড়ে। দেহ বন্ধন করে দিলে আর কোনো অশুভ শক্তি ক্ষতি করতে পারবে না ঠাকুরমশাই? না, যদি সঠিক পদ্ধতিতে এবং নির্ভুল উচ্চারণে দেহবন্ধন মন্ত্র পাঠ করা হয়, তাহলে যত বড়ই উপশক্তি হোক না কেন, তার সাধ্য নেই সে বন্ধন ভেঙে ফেলার। আজ অবধি যতবার আমি বিপদে পড়েছি না, ঠিক ততবারই ওইভাবেই বেঁচে ফিরে এসেছি আমি। ওকে গাত্রবন্ধন করে বাড়ি পাঠিয়ে দিলাম। তারপর আমি আর ইন্দু চপ ও মুড়ির সাথে সন্ধ্যার খাওয়াটা সারলাম। হঠাৎ কেমন যেন মরা বাসি মাছের মতো একটা দুর্গন্ধ আমার নাসারন্ধ্র হয়ে ঢুকে গেল দেহ অভ্যন্তরে। হাতের সামনে গ্লাসে যে জলটা ছিল, সেটা মন্ত্রপুত করে চারিদিকে ছিটিয়ে দিলাম। অপরাহ্নের আলো বুঝে একসময় নেমে এলো সন্ধ্যার গাঢ় অন্ধকার। সূর্যদেব সেদিনের মতো তার সমস্ত তেজরশ্মি বিলিয়ে দিয়ে ডুব দিলেন বিশ্রামের আশায়। ইন্দুর বউ আর বাচ্চাদের গৃহের সুরক্ষিত স্থানে বসিয়ে রেখে আমি আর ইন্দু দুজনে মিলে বাইরে বেরিয়ে এলাম। ঘুটঘুটে অন্ধকারেও যেন ঠিক দেখলাম দরজার সামনে কেউ একটা শ্যাঁত করে সরে গেল। একটা কাঁঠালি কলা, একটা পান পাতা, এক টুকরো সিঁদুর আর দুটো সুপারি রেখে গেছে তার বাড়ির ঠিক দোরগোড়ায়। আমি পরিষ্কার বুঝলাম এই সবই হলো নিম্নমানের তন্ত্রক্রিয়া বা এক প্রকারের টুকটাক, যা আমাদের অনিষ্ট সাধনের অভিপ্রায়ে এখানে রাখা হয়েছে। তবে দেখেই আমি হোক হোক করে হেসে উঠলাম। এই যে কত বড় মাথা মোটা তান্ত্রিকের কাজ, সেটা তার কাজের ধরন দেখেই বোঝাই যাচ্ছে। গ্লাসের জল 2 আঙুলে করে ছড়িয়ে দিতেই দেখি আঁশটে চাপা গন্ধটা একেবারে উদা হয়ে গেল। কিন্তু বলল, বেটা, আমার বাড়িতে কিনা টুকটাক করে, এত বড় সাহস ওর? আমি বললাম, আরে ভাই, চটে যাচ্ছিস কেন? এসবই হলো পাতি তান্ত্রিকের কাজ। ওরা এর থেকে বেশি কিছু আর করতেই পারবে না। আমাদের বারবার ভুল পথে চালাতে এসে বাধ্য করতে চাইছে। ওর ব্যবস্থা আমি করছি, দাঁড়া। আজকে এই ব্যাটার ব্যবস্থা নেব, আর আগামীকাল রাত্রে হবে মূল খেলা, বুঝলি? ইন্দুর বাড়ির উঠোনে গিয়ে দেখি বেশ বড় সড়ো একটা খড়ের গাদা আছে। সেটা থেকে বেশ খানিকটা বিচালি বার করে নিলাম। শুনেছিলাম নাকি ইন্দুর বড় ছেলে ভালো পুতুল বানায়, তাই তাকে ডেকে বললাম, বাবা, শোনো তো একটু এদিকে। ইন্দুর বড় ছেলে আমার সম্মুখভাগে এসে প্রণাম করে বলল, বলুন খুড়োমশাই, কি বলবেন? বাবা, এই গ্রামের মঙ্গলের উদ্দেশ্যে তোমায় একটি কার্য করতে হবে। তুমি একটা খড়ের পুতুল বানিয়ে দিতে পারবে আমায়? হ্যাঁ খুড়োমশাই, নিশ্চয়ই পারবো। কিন্তু বাবা যে খড়ে হাত দিতে দেয় না মোটে। খড়ের গাদায় হাত দিলেই বিস্তর বকাবকি করেন তিনি। সে তোমার বাবাকে আমি বকতে মানা করে দেবো কোনো, কেমন? আমি তোমায় কথা দিচ্ছি, তিনি এতটুকুও তোমায় বকবেন না। তুমি শুধু পুতুলটি আমাকে বানিয়ে দাও। আচ্ছা খুড়োমশাই, আপনি যেমনটা চাইছেন ঠিক তেমনটাই করে দেবো।
কুশপুতুল? কুশপুতুল কি ঠাকুর মশাই? কুশপুতুল কি তা জানো না নিশ্চয়ই? অবশ্যই এতে তোমাদের কোনো দোষ নেই, কারণ তন্ত্রমন্ত্রের বিষয়ে তোমাদের জ্ঞান যে সীমিতই হবে এমনটাই তো স্বাভাবিক। কুশপুতুল বা কুশপুত্তলিকা পোড়ানো হলো তন্ত্রের একটি উপাচার ক্রিয়া। যে ব্যক্তির অশুভ শক্তির বিনাশ করতে তুমি চাইছো কিংবা তাকে ধ্বংস করতে চাইছো, তার নামে কুশপুত্তলিকাটি সঠিক পদ্ধতিতে ও ত্রুটিহীন নির্ভুলভাবে দাহ করা হলে সেই ব্যক্তির চরম ক্ষতি হয় এবং সে পুরোপুরিভাবে শক্তিহীন হয়ে পড়ে। আমি বললাম, ঠিক আছে ঠাকুরমশাই, কুশপুত্তলিকার ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এবার আপনি বলুন তারপর কি ঘটলো। আরে হ্যাঁ, বলছি শোনো তবে। আমার কথা শুনে হিন্দু ছেলে চলে যেতেই আমি সেই বিচালির খড়গুলো নিয়ে মন্ত্র পড়তে শুরু করলাম। সে মন্ত্র তোমাদের বলতে চাইছি না, কারণ সব মন্ত্র সকলকে বলা মানা, আর বললেও তোমরা বুঝতে পারবে না তার বিন্দু মাত্র। তো যেটা বলছিলাম, খড়গুলো মন্ত্র দেওয়ার পর শুদ্ধ করে নেওয়া জল সামান্য ছিটিয়ে দিলাম তার উপরে। এবার কটা তুলসী পাতা দিয়ে পুজো করে নিলাম ভালোভাবে। ইন্দুর বড় ছেলেকে ডেকে তার হাতে ওই খড়গুলো তুলে দিয়ে পুতুল বানাতে বলে আমি শটান চলে এলাম ইন্দুর গোয়াল ঘরে, সেখান থেকে গোবর আনতে। ইন্দুর ছেলে পুতুল বানিয়ে দিলে আমি সেই পুতুলটা সদ্য বহিষ্কৃত গোবর মাখিয়ে সারা রাত রেখে দিলাম, আর রাত্রে সবার শরীর বেঁধে দিলাম। সেই রাত্রে যে কারো ক্ষতি করতে আসেনি ওই শয়তান অবিনাশতান্ত্রিক, সেটা একেবারে বলা ভুল। কারণ মিঠে আতরের সাথে ধুনোর গন্ধটা আমি একমাত্র টের পেয়েছিলাম, যে গন্ধটা ছিল অবিনাশের। সারা রাত্রি জেগে বসেছিলাম কাল ভৈরবের কথা স্মরণ করে। অবশ্য শরীর বন্ধন থাকায় আমাদের তেমন কিছুই করতে পারেনি সে বেটা। খালি হু হু করে ঝোড়ো হাওয়া বয়ে গেছে বেশ খানিকক্ষণ, আর মনে হয়েছে ইন্দুর বাড়ির বাইরে থেকে কেউ যেন ক্রমাগত সাপ সাপান্ত করেই চলেছে। কিন্তু মাঝরাতে উঠে বিড়ি ধরালো একটা, তারপর আমার কাছে এসে বসতেই আবার কেমন যেন ঝিমিয়ে গেল। আমি ব্যাপারটা না ঠিক বুঝলাম না। ওই সবই হলো ওই অবিনাশ তান্ত্রিকের মন্ত্রের কুপ্রভাব। হ্যাঁ, মানছি যে ইন্দুর শরীর বন্ধ রয়েছে ঠিকই, কিন্তু তাহলেও সামান্য মন্ত্রের প্রভাব পড়েছে বই কি, আমি ব্যতীত সকলের মাধ্যমে। পরদিন সকালে হলো আরেক জ্বালা। দলে দলে সব লোকজন ছুটে এসে কান্নায় ফেটে পড়ল তাদের হিন্দু ঠাকুরের পায়। ঠাকুর ঠাকুর আমাদের বাঁচাও ঠাকুর। অত মানুষকে একসাথে দেখে হিন্দুর স্বভাববশতই একটু ঘাবড়ে গেল। বিচলিত পদক্ষেপে সে তাদের কাছে গিয়ে বলল, কি হয়েছে তোমাদের? ঠাকুর, আমার নাতনিটা হাবাসা করেছিল, কিন্তু তা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সে আর বিছানা ছেড়ে উঠতেই পারছে না। বাঁচাও ঠাকুর, আমাদের বাঁচাও। পাশ থেকে অপর আরেকজন বলল, ও ঠাকুর, আমার পায়ের ঘা জ্বলে গেল গো, এই জ্বালা সহ্য করতে পারছি না আর। ও যেন মনে হচ্ছে এই জ্বলনের হাত থেকে রক্ষা পেতে আত্মহত্যা করতে হবে আমাকে। তুমি দয়া করে যে কোনোভাবে সুস্থ করো এই ঘা। একজন নারী কাপড়ের আঁচল দিয়ে চোখের জল মুছে বলল, তাও আমাদের লোকটা কাজ থেকে কাল রাত্রির থেকে বাড়ি ফেরেনি গা। এ কি সব শুরু হয়েছে আমাদের গ্রামে? এত জনের এত সমস্যায় কিন্তু পড়ল মহাফাবরে। সে আমাকে কাছে ডেকে বলল, তারা তুই এদের সামলা, আমি মহা জ্বালায় পড়েছি ভাই। কিছু একটা ব্যবস্থা কর এদের জন্য। ওই শয়তান অবিনাশের কোনো এক
শাস্তির ব্যবস্থা না করলে আর যে চলছে না। আমি অগত্যা আর কি করি, সবাইকে একটু করে রোগ মুক্তি মন্ত্র পড়া প্রসাদ খেতে দিলাম। এতে সাময়িকভাবে আরাম পেল প্রত্যেকে। আমি কড়া আরো তৈরি করে দিতে বললাম ইন্দুকে। এরপর ইন্দুর বড় ছেলে তৈরি সেই কুশপুতুলটায় ভালোভাবে ধুতির মতো করে এক টুকরো কাপড় পরিয়ে দিলাম, আর ব্রাহ্মণের মতো পৈতা পরিয়ে দিলাম তার গলে। সোজা কথায় বললে একেবারে ব্রাহ্মণের মতো করে সাজালাম ওটাকে। এবার গঙ্গাজল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে পুজো করে নিলাম। আমার যে সাধন মার্গের তন্ত্রমন্ত্র জানা ছিল সেসব তো তোমরা জানোই। এবার সেই সমস্ত মন্ত্রের দ্বারা পুতুলটাতে প্রাণ সঞ্চার করতে লাগলাম। সঠিক পদ্ধতিতে ও সকল নিয়ম সুষ্ঠুভাবে মেনে পূজা আর্চা করতেই দেখলাম প্রাণ সঞ্চার হয়ে গেছে সেই কুশপুতুলটির মধ্যে। ঠাকুরমশাই, কুশপুতুলটির মধ্যে যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তা আপনি বুঝলেন কি করে? কিশোরীর প্রশ্নের জবাব তারানাথ নিজেই দিতে যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে ইন্দুবাবু বললেন, আরে বোঝা যায়, বোঝা যায়। তন্ত্রের প্রতি সামান্যতম জ্ঞান থাকলেই বিলক্ষণ বোঝা যায়। পুতুলটির ওজন পরিবর্তিত হয় তৎক্ষণাৎ এবং একটি বিশেষ গন্ধ নির্গত হয় তার গা থেকে। হ্যাঁ, ইন্দু একেবারে নির্ভুল বলেছে। এই পরিবর্তনগুলোই আমি সেদিন লক্ষ্য করেছিলাম। পুতুলটা একটু বেশ ভারী ভারী লাগছিল। আসলে যে পাখির উদ্দেশ্যে তৈরি করা হয় তাকে তার পাপের বোঝা যেমন, পুতুলটাও ঠিক তেমনই একটু ভারী হওয়ার কথা। বাস্তবেও তাই ঘটেছিল। এক্ষেত্রে তো অত্যাধিক ভারী লাগছিল কুশপুতুলটিকে। ইন্দুর বাড়ির সকলের গাত্রবন্ধন করে দিলাম। তারপর সবাই মিলে রাত্রের খাওয়া দাওয়া শেষ করলাম। বেড়ে রেঁধেছিল ইন্দুর বউটা, এখনো জিভে লেগে আছে। ফোলা ফোলা ধুমাহিত লুচি আর গরম ঘুগনি, সাথে আবার বড় বড় বোঁটাওয়ালা বেগুন ভাজা, আর কাঁসার বাটিতে এক বাটি করে বাসমতি চালের পায়েস। আয়েস করে সকলে পেট পুড়ে খেয়ে নিলাম। খাওয়ার পর দেখলাম আমার আবার বেগ চেপেছে। আসলে কদিন ধরে বেশ ভালো মন্দ খাওয়া হচ্ছে কিনা তাই আর কি। ইন্দুর বাড়িতে সেরকম ব্যবস্থা ছিল না। প্রকৃতির ডাক এলে ঘটি হাতে ছুটতে হতো এই বাগানের দিকে। আমি একাই আগাছাময় সেই বাগানটার দিকে এগিয়ে গেলাম। গিয়ে শান্তিতে বসে একটা বিড়ি ধরিয়েছি, অমনি বন্ধুদের বাড়ির দিক থেকে কেমন একটা গরম ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। প্রথমটা আমি অতটা খেয়াল করিনি, কিন্তু বিড়িটা শেষ হওয়ার পর নাকে আঁশটে পোড়া পোড়ার মতো সেই পরিচিত গন্ধটা পেলাম। ততক্ষণে আমার কাজ ছাড়া হয়ে গেছে। হাতের লণ্ঠনটা নিয়ে দৌড়ে ফিরে এসে দেখি ইন্দুর ছেলের পেটে প্রবল যন্ত্রণা হচ্ছে। আজ সকালে বাঁশ কাটতে গিয়ে একটা ছোট্ট ক্ষত হয়েছিল, সেটা আরো বড় আকার নিয়ে তার থেকে রস নির্গত হচ্ছে। আমার তো মাথায় আগুন জ্বলে উঠল। ইন্দুর ছেলের উপরে শেষমেশ দৃষ্টি দিল ওই বজ্জাত অবিনাশ। ইন্দুকে আমি বললাম, ভাই, আমি তো তোদের শরীর বেঁধে দিয়েছিলাম, তারপরেও এটা কি করে হলো? আসলে তারানাথ, হাওয়া উঠেছিল খুব জোরে বলে ছেলেটা উঠান থেকে শুকনো জামা আনতে গিয়েছিল। সর্বনাশ! তাহলে তো আমার মন্ত্রের কাজ শেষ হয়ে গেছে দেখছি। তবে এবার উপায় কি তারানাথ? আমি আবারও ইন্দুর ছেলের গাত্রবন্ধন করে দিতে লাগলাম। অবশেষে দেখি ইন্দুর ছেলের পেটের ব্যথা কমে গেল। এবার আমি ইন্দুর থেকে একটু চন্দন বাটা নিয়ে দুজনে ভালো করে কপালে লাগিয়ে দিলাম। তারপর বেরিয়ে পড়লাম অবিনাশের বিনাশ ঘটাতে।
ইন্দুর বাড়ি থেকে বেশ খানিকটা দূরে গিয়ে একটা ফাঁকা মাঠে দুজনে আয়েশ করে তন্ত্রক্রিয়ার সব কিছু জোগাড় করে বসলাম। মাটিতে পাটকাঠি দিয়ে একটা একচালা ঘর আঁকলাম। তার মধ্যে ওই কুশপুতুলটা ভালোভাবে বসিয়ে দিয়ে ওটার গায়ে বেশ করে মধু আর ঘি মাখিয়ে দিলাম। তারপর একটু ধুনো ছড়িয়ে দিলাম। এবার দুজনে মুখোমুখি পদ্মাসনে বসে জপ করতে লাগলাম মহাশক্তি মন্ত্র। দেখলাম সেই হাঁসটের চামড়া পোড়া গন্ধটা ফের ভোর ভোর করে বেরোতে শুরু করেছে। আমার মুখে হালকা হাসি দেখে ইন্দু বলল, হাসছিস যে? এবারই তো ভাই আসল খেলা শুরু হবে, বুঝলি? কি বলছিস তারা? আমি বুঝতে পারলাম না সঠিকভাবে। তুই বরং একটু খোলসা করে বল আমাকে। তুই শুধু দেখে যা আমি কি কি করি। এবার আমি দেশলাই জ্বালিয়ে ওই পুতুলের পাশে একটা আগুনের কুণ্ড তৈরি করলাম। আর তাতে একের পর এক মন্ত্র দিয়ে পবিত্র বনফি শিখার সৃষ্টি করতে আরম্ভ করলাম। এরপর ওই পুতুলটিতে 3 বার ফুঁ দিয়ে ওটাতে ওই অবিনাশের শয়তানির প্রতিরূপ দিলাম। আগুনের মধ্যে যেই পুতুলটা ফেলে দিলাম, অমনি চারিদিক থেকে সম সম শব্দে ঝড়ো বাতাসের সাথে যেন হাহাকার উঠল। শ্মশান ভূমি থেকে ভেসে এলো শ্রীগালের মরণ চিৎকার। কোন বিশাল আকারের এক দৈত্য বুঝি মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। সেই বিকট গগনভেদী শব্দ সকলের কানে যেতেই প্রত্যেক গ্রামবাসী দলে দলে বাইরে বেরিয়ে আসতে লাগলো। আমি ইন্দুকে বললাম, ভাই ভাই গ্রামবাসীদের বল আমাদের বাঁচাতে। আমার মুখ থেকে এমন ধারা কথা শুনে ইন্দু মারাত্মক রকমের ভয় পেয়ে গেল। কম্পিত কণ্ঠে সে বলল, কেন, কি হলো আবার? আরে যা বলছি চুপচাপ তাই কর, এখন একটাও প্রশ্ন করিস না, কেমন? এক্ষুনি ওই অবিনাশ এসে আমাদের মারতে চাইবে। আমার কথা শেষ হতে না হতে ইন্দু অমনি সকলের উদ্দেশ্যে বলল, ভাই সকলে বাড়ি থেকে লাঠি সোটা নিয়ে এসো তাড়াতাড়ি, কারণ এতদিন যা যা ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা, আজ তার অবসান হবে। একজন তোমাদের সেই সুখ দেখতে না পেরে আমাদের মারতে আসবে। তোমরা তার হাত থেকে আমাদের বাঁচিও। তারা আমি তোমাদের জন্য জীবন বাজি রেখে আর শত্রুর বিনাশ করতে নেমেছি। ব্যাস, আর কিছু বলতে হল না। সকলে মিলে মোটা মোটা লাঠি বললাম কাটারি নিয়ে হাজির হলো আমাদের কাছে। এরপর আরো মিনিটখানেক ধরে পুতুলটা আগুনে ঝলসানো হল। অবশেষে দেখা গেল সেই অবিনাশ তান্ত্রিক হাতে করে কি যেন একটা নিয়ে তেড়ে আসছে আর মন্ত্র বলছে সমান। আমার কথা মতো সবাই তার দিকে তেড়ে যেতেই আমি তাদের প্রত্যেকের গাত্র বন্ধন করে দিলাম। এবার ওই অবিনাশ দেখি আমাদের দিকে একে একে অগ্নিবলয় নিক্ষেপ করতে শুরু করেছে। আমিও কৌশলে সেগুলো মন্ত্রের দ্বারা ওর দিকে ফিরিয়ে দিতে থাকলাম। সারা মাঠ অবিনাশের চিৎকারে থরথর করে কেঁপে উঠতে লাগলো। সবাই তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের লড়াই দেখছে এক মিনিট। বেশ অনেকক্ষণ ধরে লড়াইয়ের পর অবিনাশ অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। আমি সকলকে বললাম, ওকে গঙ্গা জলে স্নান করিয়ে দাও। একমাত্র গঙ্গার জলের সংস্পর্শে আসলে তবেই ওর যাবতীয় সমস্ত পাপ খণ্ডিত হবে এবং ও এক স্বচ্ছ পাপবিহীন সুন্দর জীবন উপভোগ করতে পারবে। সেই মতো প্রত্যেকে বাড়ি থেকে গঙ্গা জল এনে ওকে স্নান করিয়ে দিতেই ও ধীরে ধীরে জেগে উঠল। কিন্তু ওঠার পর দেখা গেল ওর এইসবের কিছুই আর মনেই নেই। আমি মনে মনে আশ্বস্ত হলাম যে ওর উপর থেকে সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়ে গেছে।
পরদিন সকালে উঠে বাড়ির পথ ধরেছিল। কিন্তু বেশ কদিন থাকার জন্য আটকে ছিল। কিন্তু হ্যাঁ, তোমরা তো ভালোভাবেই জানো যে বেশি দিন আমি বাড়িতে কিংবা এক স্থানে থাকতে পারি না। তাই আবারও বেরিয়ে পড়লাম নতুন কিছুর সন্ধানে। কিশোরী বলল, তাহলে এত কিছু ঘটে গিয়েছিল আপনাদের গ্রামে? হ্যাঁ, আজ তারানাথ না থাকলে সেদিন গ্রাম শুদ্ধ সব লোক একেবারে উজাড় হয়ে যেত। যাই, এদিকে আবার আমার দামি সিগারেট খেলে গুরুতর বেগ চাপে। এই বলে ইন্দু ঠাকুর দৌড় দিলেন। কিশোরী বলল, আচ্ছা ঠাকুর মশাই, অবিনাশের কি হলো তারপর? কি আবার হবে? কুশপুতুল দাহ করার পর যেই অবিনাশ অচৈতন্য হয়ে ভূমিতে লুটিয়ে পড়েছিল, হ্যাঁ, জ্ঞান ফিরতে অবিনাশ নামক যে মানুষটিকে আমরা ফিরে পেলাম, তার সাথে পুরাতন হিংস্র অবিনাশের বিন্দু মাত্র সাদৃশ্য ছিল না। তার হৃদয় জুড়ে শরীরে এসেছিল এক আমূল পরিবর্তন। ধীরে ধীরে অবিনাশের জ্ঞান ফিরতে এসে নাবালক শিশুর মতো হাউমাউ করে সকলের সামনে কেঁদে ফেলল এবং ক্রন্দনরত অবস্থাতেই বলল, আমার ঠিক মনে পড়ছে না আমি কি করেছি, তবে এটুকু বুঝতে পারছি যে কোনো একটা মারাত্মক অন্যায় কাজ আমি করে ফেলেছিলাম। তাই তোমরা সকলে আমার প্রতি এমন রুষ্ট। দয়া করে আমায় ক্ষমা করো। করজোড়ে আমি তোমাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। আপনি কি ওই অবিনাশকে ক্ষমা করে দিলেন ঠাকুর মশাই? হ্যাঁ, দিলাম। কারণ ক্ষমায় যে পরম ধর্ম। কেউ যদি তার নিজের ভুল বুঝতে পারে এবং তা স্বীকার করে নিয়ে ক্ষমা চায়, তাহলে তাকে অন্তত একটিবার সে সুযোগ দেওয়া অবশ্যই উচিত বলে আমি অন্তত মনে করি। সত্যি ঠাকুর মশাই, আপনার মন বড় উদার। এইখানেই আর 5 জনের সাথে আপনার পার্থক্য। আরে কি যে বলো না তোমরা! যা সত্য তাই কয়েছি ঠাকুর মশাই, এক ফোঁটাও মিথ্যে বা বাড়িয়ে বলছি না। তারানাথের বন্ধু অর্থাৎ ইন্দুবাবু ফিরে এসে আবার মুখ খুলল। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি অবিনাশকে নিয়ে। সে দিব্যি বেশ কয়েকটা বছর ওখানেই থেকে গিয়েছিল আমাদের সাথে। দেখতে দেখতেই অপরাহ্নের আলো ক্রমশ মিলিয়ে গিয়ে গাঢ় থেকে আরো গাঢ় অন্ধকার নেমে আসতে লাগলো। সাথে টিপটাপ শব্দে বৃষ্টিও চলতে থাকলো। আমি কিশোরের উদ্দেশ্যে বললাম, কি হে ভায়া, বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ খানিকটা কমেছে। গল্পও তো শেষ হলো, এবার বাড়ির পথে ফেরা যাক তবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠাকুর মশাই, আমরা আজকের মতো উঠি, তাহলে আর বিলম্ব করা উচিত হবে না। হ্যাঁ হ্যাঁ, আবার এসো কিন্তু। বৃষ্টি বাদলার দিনে চলে এসো, অনেকক্ষণ বেশ জমিয়ে আড্ডা দেওয়া যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই ঠাকুর মশাই, এমন আবহে আপনার বলার জমজমাট গল্প শোনার জন্যই তো আমরা প্রায় মুখিয়ে থাকি। ইন্দুবাবু, আজ তাহলে আমরা আসি। ভালো থাকবেন। আপনার সাথে পরিচয় হয়ে আমাদের খুব ভালো লাগলো। ইন্দুবাবু হেসে উত্তর দিলেন, আমিও তোমাদের সাথে কথা বলে খুব আনন্দ পেলাম। আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে। একদম অবশ্যই হবে। আমরা প্রায়শই ঠাকুরমশাই বাড়িতে গল্প শোনার জন্য হামলা করি। আমি আর কিশোরী তারানাথের সাথে বিদায় পর্ব শেষ করে উঠে পড়লাম।